করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। ঘন ঘন সাবান পানিতে হাত ধোয়া চাই রে, বাইরে গেলে সঠিক নিয়মে মাস্ক পরি ভাই রে, মাস্ক পরি ভাই রে। ঘন ঘন সাবান পানিতে হাত ধোয়া চাই রে, বাইরে গেলে সঠিক নিয়মে মাস্ক পরি ভাই রে, মাস্ক পরি ভাই রে। করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, 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 সঠিক তথ্য ভাই রে। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি করোনা প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যসেবা, গুজব, অপপ্রচার ও তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে ফোন ইন অনুষ্ঠান হ্যালো ডাক্তার। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা সাহা। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC'র কারিগরি সহায়তায় নির্মিত। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন ফেসবুক এবং SMS এর মাধ্যমে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিওনওগাঁ। আর যারা SMS এর মাধ্যমে প্রশ্ন করতে চান, মতামত জানাতে চান, তাদের জন্য বলছি আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরবি স্পেস নেম স্পেস লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশে সম্ভবত এমন একটা দিন নেই যেদিন নারী ও শিশুর উপর অমানবিক নির্যাতন ও অত্যাচারের লোমহর্ষক খবর প্রকাশ হয় না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সাথে হ্যালো ডাক্তার অনুষ্ঠানে ফোন কলের মাধ্যমে যুক্ত আছেন ডাক্তার AS রেজাউল মাহমুদ, কনসালটেন্ট সোনোলজিস্ট, সাফেন ডায়াগনস্টিক সেন্টার নওগাঁ এবং সহসভাপতি BMA নওগাঁ। তিনি আমাদের সঠিক তথ্য দেবেন, আমাদের করণীয়গুলো স্মরণ করিয়ে দেবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। স্যার, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ভালো আছি। করোনার এই সময় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক প্রিয় মানুষ, আবার সুস্থ হয়ে উঠছেন অনেকেই। তা জেনে আনন্দিত হয়েছি আমরা। প্রতিদিনই খবর শুনছি করোনা নিয়ে। শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই শুনব নওগাঁর করোনা পরিস্থিতি। সিভিল সার্জন নওগাঁ সূত্রে জানা গেছে, এই মুহূর্তে নওগাঁ জেলা থেকে সংগৃহীত ৬৭টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে সদরের ৮টি, বদলগাছির ৩টি, মহাদেবপুরের ১টি, পত্নীতলার ১টি ও ধামইরহাটের 1টি, মোট ১৪টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এতক্ষণ করোনা বিষয়ক স্থানীয় সংবাদ নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি শরীফুদ্দিন। শুনছিলাম স্থানীয় সংবাদ। প্রিয় শ্রোতা, করোনা বিষয়ক আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের জানাতে পারেন। অনুষ্ঠানে প্রশ্ন করতে ডায়াল করুন 01-797-658191 এই নম্বরে। নম্বরটি আবারও বলছি 01-797-658191। স্যার, আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাইব তা হলো করোনায় সহিংসতামুক্ত পরিবার, বিশেষ করে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন প্রতিরোধ বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। করোনায় সহিংসতা মুক্ত পরিবার বিশেষ করে নারীর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন। আচ্ছা, ঠিক আছে। শারীরিক, করোনায় সহিংসতা মুক্ত পরিবার বা সমাজ গড়া
শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন প্রতিরোধ বলতে আমরা কি জানি? আচ্ছা, আমি প্রশ্নের উত্তরে যাচ্ছি। করোনায় সহিংসতা মুক্ত পরিবার বা সমাজ গড়া এবং শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন প্রতিরোধে আমাদের প্রথমে জানতে হবে নারীর প্রতি সহিংসতা কেনই বা এটা এই করোনার মহামারীতে একইভাবে মহামারীর মতো বিস্তার লাভ করছে। নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতন প্রতিটি দেশে, প্রতিটি সমাজে বিদ্যমান, কিন্তু এই করোনা মহামারীর সময় আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সহিংসতা প্রায় 20% বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞগণ বিভিন্ন মতামত ও নির্যাতন হ্রাসের পরামর্শ দিচ্ছেন। ওইসব পরামর্শ মেনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে হয়তো নির্যাতন কিছুটা কমবে, তবে তা নির্মূল করা হয়তো সম্ভব হবে না। উন্নত দেশে, যাদেরকে আমরা সভ্য দেশ বলি, সভ্য সমাজ বলি, যেখানে দুর্নীতি অনেক কম, সেসব দেশেও নারী নির্যাতন হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে সরকার এবং সমাজকর্মীদের দ্রুত সহায়তার ব্যবস্থা আছে, যাতে অপরাধীরা সহজে পার পায় না, তারা আইনের ফাঁক ফোকর গলিয়ে বেরিয়ে যেতে পারে না। আমাদের দেশে পুরুষতান্ত্রিক সমাজে নারীরা দুর্বল ভাবা এবং ভোগের সামগ্রী মনে করার যে বিকৃত মানসিকতা আছে, তা নারীর প্রতি সহিংসতার অন্যতম একটি কারণ, যা অত্যন্ত অমানবিক, নিষ্ঠুর এবং বৈষম্যমূলক ও অন্যায়। আমাদের দেশে পুরুষতান্ত্রিক সমাজে নারীকে দুর্বল ভাবা এবং ভোগের সামগ্রী মনে করার যে বিকৃত মানসিকতা আছে, তা নারীর প্রতি সহিংসতার অন্যতম একটি কারণ, যা অত্যন্ত অমানবিক, নিষ্ঠুর, বৈষম্যমূলক ও অন্যায়। সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তাকে জ্ঞান, বুদ্ধি, বিবেক, মনুষ্যত্ব, ভালো মন্দ যাচাইয়ের ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। বিভিন্ন ধর্মীয় অনুশাসন রয়েছে, যার ব্যত্যয় হলে শাস্তির উল্লেখ আছে। পরিবারের, সমাজে এসব ছোট শিশুকাল থেকেই শিখতে হবে, শেখাতে হবে, মানতে হবে। যিনি নারীর প্রতি সহিংস আচরণ করছেন, তিনি কারো পিতা, তিনি কারো ভ্রাতা, পুত্র বা স্বামী। ভিকটিম যে নারী, এটা মনে রাখলে যে কোনো নারীর প্রতি সহিংসতার পূর্বে বিবেকে বাঁধবে। বিবেক, বিবেচনা, মনুষ্যত্ব বোধকে জাগ্রত করতে হবে। সমাজের নৈতিক অবক্ষয় রোধকল্পে দ্রুত কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। আমার কিছু সাজেশন আমি দিতে পারি এই ক্ষেত্রে। তেমন নারীর প্রতি সম্মান প্রদর্শন ও তাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। সন্তানদের শিশুকাল থেকেই সঠিক শিক্ষা প্রদান করতে হবে। কঠোর আইন প্রণয়ন, প্রয়োগ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। অপরাধীদের দ্রুত বিচার করে জনসমক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সামাজিক প্রতিরোধ গড়তে হবে এবং জনমত ও সচেতনতা সৃষ্টি করতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ সমন্বয়ে ভিকটিমকে দ্রুত উদ্ধার করে নিরাপত্তা বিধান ও আইনি সহায়তা এবং পুনর্বাসন করতে হবে। এছাড়াও কোন নারী যৌন নির্যাতনের শিকার হলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ জাতীয় হেল্প সেন্টার একটা আছে, যেটার নাম্বার হলো 109 মোবাইলে সরাসরি যোগাযোগ করতে পারে। এই নম্বরে ফোন করে বা SMS পাঠিয়ে জরুরি সাহায্য পাওয়া যেতে পারে ঘরে বসেই। এই ফোন করতে কোথাও যেতে হবে না। এই নম্বরের সেবা সব সময় খোলা থাকে। 24 ঘন্টায় এই নম্বরের মাধ্যমে আমরা সেবা পেতে পারি। এই যে 109 নম্বর 109, এটা নারী শিশু নির্যাতন প্রতিরোধ ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন। এখানে ফোন করতে কোনো টাকা পয়সাও খরচ হয় না। বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নারী নির্যাতন প্রতিরোধ কল্পে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের আওতায় নারী নির্যাতন প্রতিরোধে এই হেল্পলাইন সবার সহযোগিতা করতে পারেন, বিশেষ করে নারী নির্যাতনের। এবং এই হেল্পলাইন এই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। এই হেল্পলাইন প্রতিষ্ঠার উদ্দেশ্য, যেগুলো আমি যতদূর পেয়েছি, সেটা হলো নির্যাতনের শিকার নারী ও শিশুর প্রয়োজনীয় সকল ধরনের সেবা এবং সহায়তা নিশ্চিতকরণ, ভিকটিম ও অন্যান্যদের আইনি বিধিবিধান সম্পর্কে দিক নির্দেশনা প্রদান, সরকারি এবং বেসরকারি বিরাজমান অন্যান্য হেল্পলাইন সম্পর্কে তথ্য প্রদান, ভিকটিম ও তার পরিবারের সদস্যদের সামাজিক কাউন্সেলিং সেবা প্রদান, আইন সহায়তা প্রদানকারী সংস্থা এবং অন্যান্য সমাজকর্মীর মাধ্যমে ভিকটিমকে
কে উদ্ধারে সহায়তা প্রদান। এছাড়াও এই সেন্টারগুলোতে কল করলে তারা কি করবে এটাও জানতে হবে। আমরা যদি এই জিনিসটা ভালো করে জানি তবে আমরা সেখান থেকে হেল্প গ্রহণ করতে পারবো। কি ধরনের তারা হেল্প করতে পারে সেটা হলো ভিকটিমকে রক্ষা বা উদ্ধার করার ব্যবস্থা করা। থানায় যেতে হবে না, প্রয়োজনে পুলিশি সাহায্য ঘরে বসেই নির্যাতিত নারীরা ঘরে বসেই পেতে পারেন। ঘরে বসে আইনগত সহায়তা পেতে পারেন। ছোটখাটো সমস্যায় কাউন্সিলিং করা হয় এই সেন্টার থেকে। আর নারী নির্যাতনে যে সকল সংস্থা কাজ করে তাদের সাথে যোগাযোগ স্থাপন করেও দেওয়া হয়। ভিকটিমের চিকিৎসা সহায়তা প্রদানেও এই 109 থেকে সহায়তা পাওয়া যায়। প্রয়োজনে সালিশ মীমাংসার চেষ্টা করা হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই নাম্বারে কোনো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বা কাউকে ফাঁসানোর জন্য এই নাম্বারে কল দিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা যাবে না, তাতে উল্টো শাস্তি পেতে হবে। এই নাম্বারে যাতে আমরা অপব্যবহার না করি সেজন্য সবাই সচেষ্ট থাকবো। আপাতত আমার প্রথম প্রশ্নের বোধহয় আমি কিছুটা পরিষ্কার করতে পেরেছি। ধন্যবাদ আপনাদের। স্যার, এই মুহূর্তে আমাদের একটি ফোন কল এসেছে। হ্যাঁ, আমরা ফোন কলটি নিতে চাই। শ্রোতা কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম আব্দুর রহমান, বদলগাছি থেকে বলছিলাম। আচ্ছা, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে আমার আমি যখন কোনো এমনকি আমি যখন সেন্টও গায়ে মাখি তখন কোনো গন্ধ পাচ্ছিলাম না। হ্যাঁ, সর্দি ছিল, হালকা কাশি ছিল, এখন ভালো হয়ে গেছে। তাহলে কি আমার করোনার লক্ষণ ছিল? আচ্ছা, আপনার প্রশ্নটি আরো একবার যদি আমাদেরকে একটু বলতেন। আমার প্রশ্ন হচ্ছে এই 2 সপ্তাহ আগে আচ্ছা আমার সর্দি ছিল, আমার হালকা কাশি ছিল, মাথা ব্যথা ছিল। আচ্ছা, এবং আমি কোনো গন্ধ পাচ্ছিলাম না। 2-3 দিন আমি কোনো গন্ধ পাইনি। আমি গায়ে যখন বডি মাখি তখন আমি নাকে কোনো গন্ধ অনুভব করতাম না। আচ্ছা, আমি যদিও করোনা টেস্ট করাইনি, এখন আমি সম্পূর্ণ ভালো আছি। তাহলে কি ওই সময় আমার করোনার লক্ষণ ছিল? অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথেই থাকুন। বেশ ব্যতিক্রম একটি প্রশ্ন কিন্তু আমাদের কাছে এসেছে। স্যার, আমাদের কাছে একটি প্রশ্ন রেখেছেন একজন শ্রোতা বন্ধু। তিনি বলছেন যে গত 2 সপ্তাহ আগে তার সর্দি এবং জ্বর ছিল, কিন্তু সেই সময় সে যখন কোনো বডি স্প্রে বা কোনো ধরেন যে সেন্ট যেটাকে বলে সেটা যখন ব্যবহার করতেন, হ্যাঁ, তখন তার নাকে কোনো গন্ধ লাগতো না। কিন্তু এখন বর্তমানে তিনি মোটামুটি সুস্থ এবং তিনি মোটামুটি স্বাভাবিক আছেন। কিন্তু তার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যখন তিনি সেন্ট ব্যবহার করতেন বা বডি স্প্রে ব্যবহার করতেন, সেই সময় যেহেতু তিনি কোনো নাকে গন্ধ পেতেন না, তাহলে সেই সময় কি তার করোনা ছিল? যেহেতু তিনি কোনো গন্ধ পাচ্ছিলেন না, সেই সময় তার করোনা ছিল কিনা? এবং তিনি বলছেন যে তিনি কোনো নমুনা পরীক্ষা করাননি। সেক্ষেত্রে আপনার মূল্যায়ন কি হবে? আচ্ছা, ধন্যবাদ। প্রশ্নকর্তাকে অনেক ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। এই ধরনের প্রশ্ন আমরা ইতিপূর্বেও পেয়েছি। করোনার একটা উপসর্গ, সেটা হচ্ছে যে গন্ধ না পাওয়া বা স্বাদ না পাওয়া। এটা নাকে গন্ধ না পাওয়া এবং স্বাদ না পাওয়া, এটা নার্ভের, হ্যাঁ, এটা একটা লক্ষণ বটে। কিন্তু আবার অনেক সময় দেখা যায় সাধারণ ইনফ্লুয়েঞ্জা বা ওই ধরনের যেগুলো অসুখ, তাতেও কোনো জায়গাতে কোনো ইনফ্লুয়েঞ্জাতে সাধারণ সর্দি কাশিতেও কিন্তু নাকে গন্ধটা অনেক সময় লোপ পেয়ে যায়। তো এটা যে একেবারেই করোনা হয়েছে বা হয়েছিল সেটা পরিষ্কার করে বলা যাবে না। আর উনি যখন সুস্থ হয়ে গেছেন, এটা এখন আর সেটা বোঝার উপায় নাই, কারণ এখন হয়তো টেস্ট করলেও আর সঠিক পাওয়া যাবে না। তো কাজেই উনি সুস্থ আছেন এবং এটা খেয়াল করতে হবে যে ওনার পারিপার্শ্বিক যারা ছিলেন সেই সময়, উনি যখন নাকে গন্ধ পাচ্ছিলেন না, ওনার সেটাই তিনি বলছেন বা আশঙ্কা করছেন তিনি যে আসলে তার করোনা ছিল কিনা সেই মুহূর্তে, সেটা তিনি আশঙ্কা করছেন, যদিও আবার তিনি নমুনা টেস্ট করাননি, এরকমটা তিনি বলছেন। হ্যাঁ, এটা নিশ্চিত করে বলা যাবে না যে ওনার করোনা হয়নি, কারণ এটা করোনার একটা লক্ষণ। তবে অন্যান্য ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগেও এরকম গন্ধের কম পেতে পারে বা নাও পেতে পারে। এই জন্য এটাকে কনফার্ম বলা যাবে না যে ওনার করোনা হয়েছিল। তবে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে ওনার পারিপার্শ্বিক যারা সেই সময় ছিলেন
বা ওনার আশেপাশে অন্য কারো এই ধরনের সমস্যা হয়েছে কিনা বা করোনার অন্য কোনো লক্ষণ দেখা গিয়েছিল কিনা, সেটা যদি থেকে থাকে তাহলে তাদেরকে ওনার যদি 14 দিন পার হয়ে যেয়ে থাকে তো ওনার তো আর সংক্রমণের সম্ভাবনা নাই বা উনি রোগটা ছড়াতে পারবেন না। কিন্তু ওনার সঙ্গে যারা ছিলেন, আশেপাশে যারা ছিলেন, তাদের এরকম কারো যদি সমস্যা দেখা দেয় তবে তাদেরকেও আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া যেতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, আপনি চমৎকার তথ্য দিয়েছেন। লকডাউনের সময় নারীরা ঘরে কতটুকু নিরাপদ ছিল বলে আপনি মনে করেন? লকডাউনের সময় নারীরা ঘরে, হ্যাঁ, লকডাউনের কতটা সময় নিরাপদ? নারীরা ঘরে কতটুকু নিরাপদ ছিল বলে আপনি মনে করছেন? হ্যাঁ, লকডাউনের সময় তো আমাদেরকে ঘরেই আবদ্ধ থাকতে বলা হয়েছিল। তবে আমার মতে নারীরা ঘরে খুব একটা নিরাপদ ছিলেন বলে আমি মনে করি না। লকডাউনের সময়ও পরিবারের অন্য সদস্যদের সাথে ওনারাও ঘরে ছিলেন, কিন্তু নিরাপদ ছিলেন এটা আমি মনে করি না। করোনা সংক্রমণের প্রথম দিকে প্রায় 2-3 মাস মানুষকে ঘরে আবদ্ধ থাকতে উৎসাহিত করা হয়। আমরা সবাই জানি, সাধারণ ছুটি দেওয়া হয়, কিছু কিছু এলাকায় লকডাউন করা হয়। তখন মনে করা হয়েছিল প্রথমে যে মানুষ বেশি সময় পরিবারের সাথে কাটানোর সুযোগ পাওয়ায় পারিবারিক বন্ধন, সম্প্রীতি, মায়া, মমতা, একের প্রতি অন্যের সহনশীলতা বৃদ্ধি পাবে এবং পরিবারে অশান্তি কম হবে। পুরুষ সদস্যবৃন্দ অন্যান্য সদস্য, পুত্র, কন্যা, স্ত্রী, বাবা, মাকে সময় দিতে পারবেন, খুব সুন্দর সময় কাটবে। কিন্তু প্রকৃতপক্ষে অনেক পরিবারে তা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে এবং উল্টোটাই ঘটেছে। অনেক কর্মজীবী মানুষ, পুরুষ মানুষ চাকরি হারিয়েছেন বা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে বেকার হয়েছেন। নারী কর্মজীবীরা তারা কাজ হারিয়েছেন, সংসারে অর্থ যোগান দিতে পারেন নাই। অনেক বেশি সময় কাছে থাকায় ছোটখাটো বিষয়ে ঝগড়া, বিবাদ, এমনকি সহিংসতাও হয়েছে পরিবারে। বিভিন্ন জরিপে দেখা গিয়েছে যে করোনা কালে আমাদের দেশ সহ পৃথিবীর অনেক দেশেই নারীর প্রতি সহিংসতা অন্য সময়ের তুলনায় প্রায় 20-25% বৃদ্ধি পেয়েছিল বা এখনো চলছে। বাড়ির বাইরে পুরুষগণ নানা রকম কর্মকাণ্ড, বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা এবং বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকেন। বাসায় এরকম বন্দি থাকায় তা সম্ভব হচ্ছিল না। এ ধরনের আরো অনেক কারণে পুরুষ তার মনের কুপ্রভাব তার কাছের নারীর উপর সহিংসতার মাধ্যমে প্রয়োগ করেছেন। এ সকল কারণে লকডাউনের সময়ও নারীরা ঘরে নিরাপদ ছিল না বলেই বলা যায়। আমরা দেখেছি যে অন্য সময়ের তুলনায় লকডাউনের সময় পারিবারিক সহিংসতা এবং অন্যান্য নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছিল। এখন আপনাদের অন্য কারো কোনো মতামত থাকলে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার মতে এটা বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ। আচ্ছা, এই সময়ে নারীরা কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছে বলে আপনি মনে করছেন? কেননা করোনাকালীন সময় আমরা দেখতে পেয়েছি যে নারীরা যেহেতু গৃহবন্দী অবস্থায় রয়েছে, সুতরাং তাদের উপর নির্যাতনের পরিমাণটা যেমন বেড়ে গিয়েছে, সেই সাথে তাদের ব্যস্ততাও কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে। যেহেতু পরিবারের অন্য সদস্যরাও ঘরে অবস্থান করছেন, সেহেতু নারীর প্রতি কিন্তু সব ধরনের যে বলা যায় যে নারীর প্রতি যে সব ধরনের মানুষের যে একটা চিন্তা, সেটা কিন্তু বেড়েই গিয়েছে। সুতরাং এই সময়ে নারীরা কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছে বলে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি মনে করছেন? করোনা কালে, এই মহামারীর সময়ে নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। গৃহকর্মী, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রীরাও এই সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের সম্মুখীন হয়েছেন। সাধারণ ছুটি বা লকডাউনের সময় স্বেচ্ছাসেবী ও সরকারি সংগঠনের আইনি সহায়তা সহজলভ্য ছিল না। বিভিন্ন বেসরকারি সংস্থার যারা কর্মী, তারাও লকডাউনে ঘরে আটকা পড়েছিলেন এবং এই ধরনের যারা সাহায্য সহযোগিতা করেন তারা অধিকাংশই মহিলা কর্মী। মহিলা সংগঠনগুলোই সাধারণত নারীদের এই নির্যাতনের ক্ষেত্রে এগিয়ে আসেন। কোর্ট কাচারি, আইন আদালতও বন্ধ ছিল। এমনকি থানায় যে পুলিশের যে সহায়তা নিবে মেয়েরা, সেটাও সম্ভব ছিল না বা কেউ ঘর থেকে বের হতেই পারছিল না। এই কারণেই বা এই সুযোগে অপরাধীরাও কিছুটা বেপরোয়া হয়ে উঠছিল, যার ফলে ধর্ষণ, গণধর্ষণ, শিশু ধর্ষণ, বাল্য বিবাহ
বিবাহ বিচ্ছেদ ও নারী পাচারের মতো ঘটনাও এই করোনার সময় বেড়ে গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন সংস্থার জরিপে এটা একটা মোটামুটি বিভিন্ন লিটারেচারে এটা উঠে এসেছে যে করোনার সময় যেটা আগেই বলেছি 20% বা 25% এই ধরনের সহিংসতা বেড়ে গেছে। বাংলাদেশেও এসব ঘটনা ঘটেছে, যার ফলে সরকার, আমরা সবাই জানি যে ধর্ষণের যে শাস্তি, আমরা দেখেছি যে ধর্ষণ, গণধর্ষণ, এরকম বিভিন্ন নারীদের প্রতি অত্যাচার, তারপরে ঘরেও হয়েছে বা ঘরের বাইরেও হয়েছে। এই জন্য সরকার ধর্ষণের শাস্তি কিন্তু যাবজ্জীবন ছিল, সেটাকে মৃত্যুদণ্ড পর্যন্ত বৃদ্ধি করেছেন সরকার। আমরা সরকারকে এই জন্য সাধুবাদ জানাই। আমি আশা করি বিষয়টা সংক্ষেপে ক্লিয়ার করতে পেরেছি। আমরা প্রশ্ন ছিলাম এই সময় নারীরা কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছে বলে। আমি বোধহয় বলেছি যে বিভিন্ন বিবাহ বিচ্ছেদ, তারপরে মহিলা পাচারের কথা বলেছি, বোধহয় মহিলা পাচার হয়েছে এর ভিতরে। এই করোনার মধ্যেও কিন্তু অনেক মেয়েকে বিভিন্ন জায়গায় পাচার করা হয়েছে। আর যেহেতু আমরা দেখেছি যে ইতিপূর্বে বাল্য বিবাহ ব্যাপারে আমাদের স্থানীয় প্রশাসন, বিশেষ করে পুলিশ, থানা প্রশাসন, উপজেলা প্রশাসন বাল্য বিবাহের কোনো সংবাদ পেলেই সেখানে তারা সেটা প্রতিরোধ করতে যেতেন। কিন্তু এই করোনায় বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকায় এবং মুভমেন্টটা রেস্ট্রিক্টেড থাকার জন্য অনেক বাল্য বিবাহ করোনার সময় বেশি হয়েছে অন্য সময়ের তুলনায়। তো আমাদের এদিকে সচেষ্ট থাকতে হবে। ধন্যবাদ। আচ্ছা, এই যে করোনাকালীন অবাস্তব, অমূলক এবং ভ্রান্ত ধারণাগুলো কি কি, এবং কোনটা সত্য কোনটা মিথ্যা কিভাবে যাচাই করব আমরা? করোনা তো একটা মহামারী, তো করোনা মহামারীর থেকেও এই গুজবের মহামারীটা কিন্তু আরো বেশি আমাদেরকে সমস্যার মধ্যে ফেলেছে। করোনা সংক্রমণের শুরু থেকেই নানান রকম অবাস্তব, অমূলক, ভ্রান্ত ধারণা গুজব আকারে প্রচার হয়েছে। এটা মানুষের মুখে মুখে হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে, ইউটিউবের মাধ্যমে হয়েছে, তারপরে আমাদের ফেসবুকের মাধ্যমে হয়েছে, আমরা সবাই জানি। প্রথমে একটি ভ্রান্ত ধারণা ছিল যে করোনা শুধুমাত্র শীত প্রধান দেশের অসুখ, এটা আমাদের মতো মানে দেশে করোনা হবে না, আমরা গরম কালটা বেশি থাকে, অতিরিক্ত শীত যেসব দেশে আছে সেসব দেশে করোনা বেশি হচ্ছিল। তখন আমরা মনে করতাম যে আমরা বোধহয় বেঁচেই গেলাম, বাংলাদেশে করোনা আসবে না। এবং এরকম কিছু কিছু বিশেষজ্ঞ বা চিকিৎসক জাতীয় অনেকেই এরকম একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে দিয়েছিলেন, যার জন্য আমরা ধরেই নিয়েছিলাম যে করোনা বাংলাদেশে আসছে না। কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণাটা ভুল প্রমাণিত হয়। আমাদের দেশেও করোনা চলে আসে এবং প্রচুর মানুষ আক্রান্ত হয়। আমরা করোনার আজকে আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে কত মানুষ আক্রান্ত হয়েছে, কত মানুষ মৃত্যুবরণ করেছে। তো এটা ভুল ছিল। তারপরে বাতাসের আর্দ্রতা বেশি থাকলে করোনা থাকবে না, সেটাও ভুল। গরম পানিতে ভাপ নেওয়া বা গরম পানিতে গোসল করলে করোনা ক্ষতিগ্রস্ত করতে পারবে না, আমাদের শরীরে আসতে পারবে না, আক্রান্ত করতে পারবে না, সেটাও ভুল ছিল, গুজব ছিল। অপেক্ষাকৃত কম বয়সের মানুষ, যারা ইয়ং, যারা ছোট বাচ্চা, এই ধরনের মানুষকে করোনা কাবু করতে পারবে না, তাদেরকে আক্রান্ত করতে পারবে না, সেটাও ভুল ছিল। পূর্বের কোন টিকা, যেমন বিসিজি টিকা, বিশেষ করে বিসিজি টিকার কথা বলা হয়েছিল, যেটা যক্ষ্মার টিকা, এই টিকা যাদের নেওয়া আছে তাদের করোনা হবে না, কিন্তু সেটাও ভুল ছিল। টিকা দেওয়া সত্ত্বেও, বিসিজি টিকা দেওয়া সত্ত্বেও তাদের করোনা ধরা পড়েছে। রসুন একটা খুব উপকারী বস্তু, আমাদের রসুন দিয়ে আমরা অনেক লাভ পাই, অনেক রোগের হয়তো অসুখ হিসাবে আমরা, ওষুধ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। রসুন ব্যবহার করে করোনা দূর করা যাবে এমন ধারণাও ছিল, সেটাও সঠিক নয়। আবার আমরা করোনা কালে বিভিন্ন জায়গাতে জ্বর মাপছি, ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে জ্বর মাপছি এবং মনে করা হচ্ছে যে জ্বর হলেই করোনা, কিন্তু আসলে তো তা না। জ্বরের অনেক কারণ আছে। করোনা যখন ছিল না তখনও জ্বর ছিল, জ্বর হলেই যে করোনা হবে এমন কোনো কারণ নাই। জ্বর বিভিন্ন কারণে হতে পারে। কাজে এটাও যে আমরা টেম্পারেচার মেপেই দেখলাম যে একটা লোকের জ্বর, তাকে করোনা সাসপেক্ট করলাম, বা জ্বর নাই মানেই তার করোনা নাই, এরকম বলা যাবে না।
অ্যালকোহল খেলে বা অ্যালকোহল শরীরে মাখলে, অ্যালকোহল মানে মাদক জাতীয় জিনিস, হ্যাঁ, ইথাইল অ্যালকোহল যেটা খায়, অ্যালকোহল খেলে বা অ্যালকোহল শরীরে মাখলে যে করোনা থাকবে না, এমন সব গুজবও আমরা শুনেছি। এসব উদ্ভট ধারণা কোনো বিজ্ঞ ব্যক্তিও দেওয়ার চেষ্টা করেছেন, যার কোনোটাই আজ পর্যন্ত সঠিক বলে প্রমাণিত হয়নি। এছাড়াও বিশ্বব্যাপী করোনার চিকিৎসায় প্রথম দিকে যেসব ঔষধ ব্যবহার করা হয়েছিল, আমি নাম বলতে পারি, ক্লোরোকুইন, হাইড্রোক্সি ক্লোরোকুইন ইউজ করা হয়েছিল। সেটা কিন্তু পরে প্রমাণিত হলো যে ক্লোরোকুইন তো করোনার কাজে লাগেই না, বরঞ্চ ক্লোরোকুইনের জন্যই অনেক সময় কারো কারো হার্ট অ্যাটাকের ঘটনাও ঘটেছে। এরপরে আরো যেগুলো ওষুধ এসেছে অ্যান্টিভাইরাল, কিছুদিন আগে বলা হচ্ছে যে সেগুলোও খুব একটা কার্যকারী হয়। অ্যান্টিভাইরাল যেগুলো ওষুধ ইউজ করা হয়েছে এ পর্যন্ত বিভিন্ন উন্নত দেশে, সেগুলো ঠিক মতো কাজ করছে না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যারা চিকিৎসা পেশায় আছি, যারা ডাক্তার, যারা চিকিৎসায় নিয়োজিত আছেন, তাদেরকে যে গাইডলাইন দেওয়া হয়েছে প্রথম দিকে বিভিন্ন দেশে, আমাদের দেশে শুধু না, সেই গাইডলাইনেও আমরা সঠিকভাবে ঔষধ প্রয়োগ করতে পারিনি, সেখানেও ভুল ছিল। আবার কেউ কেউ স্বপ্নে প্রাপ্ত চিকিৎসার কথাও প্রচার করেছেন, যেটা একেবারেই উদ্ভট। মধ্যরাতে হেলিকপ্টার থেকে করোনা প্রতিরোধক রাসায়নিক ছড়ানোর একটি গুজবও রটেছিল। 23 ডিগ্রি তাপমাত্রার উপরে করোনা বিস্তার হবে না, এরকম কথাও বলা হয়েছিল। স্যার এই মুহূর্তে আমাদের আরো একটি ফোন কল এসেছে, আমরা সেই ফোন কলটি নিতে চাই। হ্যালো শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, পোরশা থেকে বলছেন। আচ্ছা, পোরশা থেকে বলছেন, আপনার নাম? আমার নাম মজ্জিম। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? পোরশা থেকে। আচ্ছা, আপনার প্রশ্নটি কি একটু যদি বলতেন। এই যে শুনেছি করোনা নাকি চলে গেছে, তো এটার বিষয়ে যদি একটু কিছু, বা শীত আসতেছে, আমাকে কি করণীয়, আমাকে এটি সবাই এই চায়ের স্টলে আড্ডা দিয়ে করছে যে করোনা চলে গেছে আর কিছু হবে না, এই বিষয়ে যদি কিছু বলতেন আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন এবং তিনি বলছেন যে অনেকেই বলছেন আর কি যে করোনা নাকি চলে গেছেন, সুতরাং সামনে শীত আসছে, তো এই সময়ে করণীয় কি, এটা সম্পর্কে জানতে চেয়েছেন একজন শ্রোতা বন্ধু। এটা অনেকে বলছেন যে করোনা চলে গেছে, এরকম প্রশ্ন আমরা আগেও পেয়েছি যে অনেকে মনে করছে করোনা চলে গিয়েছে। আসলে মানুষের চলাফেরাটা দেখে মনে হচ্ছে যে করোনা চলে গেছে। এটা ওনার প্রশ্নটা অমূলক নয়, ওনার প্রশ্নটার পেছনে যুক্তি আছে। যে যেভাবে মানুষ মাস্ক ছাড়া ঘোরাফেরা করছে, যেভাবে ভিড় করছে বিভিন্ন রাস্তাঘাটে, অফিস আদালতে এবং দোকানে বাজারে, তাতে মনে হচ্ছে করোনা চলে গেছে, কিন্তু আসলে করোনা চলে যায়নি। করোনা চলে যায়নি, এটা প্রতিদিনের আমাদের যে সরকারি বুলেটিন যেটা আছে, প্রতিদিনের করোনার রেকর্ড যেটা আমরা যেটা করোনা ধরা পড়ছে, সেই যে লিস্ট, কত রোগী ধরা পড়লো, কতজন মারা গেল, এটা যদি আমরা প্রতিদিন শুনি তাহলে বুঝতে পারবো যে না, করোনা যায়নি, করোনা আছে। এবং যেহেতু আমাদের রোগ শনাক্তকরণের একটু সামর্থ্যটা আমাদের অত ব্যাপকভাবে এখনো আমরা বিস্তৃত করতে পারিনি, সেই জন্য হয়তো আমাদের শনাক্তের সংখ্যাটা কম, কিন্তু আসলে করোনা আছে। তো করোনা যেহেতু আছে, সেহেতু আমাদের করণীয় যেই কাজগুলো আমরা করতাম আজ থেকে 2 মাস 3 মাস আগে, আমরা করোনার ব্যাপারে মাস্ক পরার ব্যাপারে সচেতনতা আমরা অর্জন করেছিলাম, মানুষ মাস্ক পরতো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে প্রশ্নকর্তার প্রশ্ন অনুযায়ী অনেকেই মাস্ক পরছেন না ঠিক মতো, ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছেন। তো আমার মনে হয় যে আগামী শীতের মধ্যে করোনা থাকবে না, এটা কেউ বলেনি। আমি অন্তত শুনিনি যে শীতের মধ্যে করোনা থাকবে না, বরঞ্চ আমি উল্টোটাই শুনেছি যে শীতের মধ্যে করোনাটা আরো বাড়তে পারে। তো কাজেই করোনা নিয়ে আমাদের এখনো রিল্যাক্স হওয়ার কোনো সময় আসেনি, বা আমরা করোনাকে অবহেলা করতে পারি না। করোনাটা একটা যুদ্ধ, এটা একটা ভাইরাসের এগেনস্টের যুদ্ধ। এটা ভাইরাসটা আমরা চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাই না, এবং এমনকি যেটা করোনার টেস্ট, যেটা আরটিপিসিআর, সেই আরটিপিসিআরও কিন্তু 100% করোনা ধরা পড়ে না। কাজে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হচ্ছে, এবং এই যুদ্ধটা আমাদের চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত করোনার সঠিক চিকিৎসা আসবে, যতক্ষণ না পর্যন্ত
করোনার ভ্যাকসিন আসবে ততক্ষণ পর্যন্ত, সেটা হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, হতে পারে 2 বছর, ততদিন আমাদেরকে করোনা বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে এবং সাবধানে থাকতে হবে, মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। যখনই সন্দেহ হবে যে আমার হাতে কোনো রোগ জীবাণু স্পর্শ করতে পারে, তখন হাত ধুয়ে নিতে হবে। আর মাস্কটা ঠিক মতো পরতে হবে। মাস্কটা নাকের পাশে কোনো বাতাস চলাচলের স্থান থাকা হবে না। নাক এবং গাল এবং 2 পাশে থুতনি পর্যন্ত মাস্কটা ঠিক মতো পরতে হবে। সঠিক মাস্ক পরতে হবে, ঠিক মতো মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে চালু রাখতে হবে। এখন পর্যন্ত করোনা ব্যাপারে আমাদেরকে রিল্যাক্স করার বা অবহেলা করার মতো কোনো কারণ আসেনি। আমরা এখনো করোনা জয়ী হতে পারিনি, করোনাকে আমরা জয় করতে পারিনি। আমাদেরকে সাবধান থাকতে হবে। ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবার শুনবো একটি পিএসএ। মাছ মাংস ভালোভাবে সিদ্ধ করে রান্না করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার গ্রহণ করুন। প্রচুর ভিটামিন সি যুক্ত খাবার খান ও পর্যাপ্ত পানি পান করুন। পাশাপাশি প্রতিদিন 30 মিনিট শরীর চর্চা ও নিঃশ্বাসের ব্যায়াম করুন। জনস্বার্থে আমেরিকান সেন্টার, ঢাকা। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, BNNRC। সৌজন্যে বরেন্দ্র রেডিও 99.2 FM, নওগাঁ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম পিএসএ। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার, ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, BNNRCর কারিগরি সহায়তায় নির্মিত। এখনই ডায়াল করুন 01-797-658-191 এই নম্বরটি আবারও বলছি 01-797-658-191। স্যার, আবারও আসছি আপনার কাছে। সরকার কর্তৃক নারীর স্বাস্থ্য সুরক্ষায় কি কি নির্দেশনা দেওয়া হয়েছে? আমার বোধহয় আগে একটা প্রশ্ন ছিল যে সত্য মিথ্যা গুজব নিয়ে। সেই গুজবের প্রশ্নটার উত্তর বোধহয় আমি পুরোপুরি দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, মাঝখানে প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। আচ্ছা, তো আমি আর একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। যে আমাদের গুজবের ব্যাপারে কি করতে হবে। আচ্ছা আচ্ছা, যে আমি বলছিলাম যে ওই যে মধ্যরাতে হেলিকপ্টার থেকে অ্যান্টিভাইরাল ওষুধ ছড়ানো হয়েছে, এরকম গুজবও আমরা শুনেছি। তারপরে কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে করোনা মানুষের পাপের ফল, এইটা একটা গুজব। হ্যাঁ, এরকম বলা হয়েছে যে আমরা পাপ করছি, তার আমাদের শাস্তি, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে শাস্তি দিচ্ছেন। হতে পারে সৃষ্টিকর্তা আমাদেরকে যে কোনো ভাবে শাস্তি দিতে পারেন, কিন্তু এটা যে পাপের ফল, এটা আমরা যারা বৈজ্ঞানিক ভাবে কথা বললে এটা বলা যাবে না। তো পাপের ফল নয়, এটা একটা রোগ। এর আগেও অনেক মহামারী এসেছে, এটাও এসেছে। কিন্তু আমরা কি দেখেছি, পাপের যদি ফল হয় তাহলে অনেক নিষ্পাপ মানুষ মারা গেছে, অনেক ছোট শিশুও মারা গিয়েছে। সুফি পরহেজগার লোক, তারাও করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। এবং যুগে যুগে বিভিন্ন মহামারীতে এমন অনেক গুজবের কথা আমরা শুনেছি। কিন্তু বর্তমান সামাজিক মাধ্যম, মোবাইল এবং এইসব তথ্য প্রযুক্তির কারণে এই গুজবগুলো অতি দ্রুত ছড়াচ্ছে। এইসব গুজব ছড়ানোর দায় সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগ অনেককে গ্রেপ্তারও করেছেন, বিচারের মুখোমুখি করেছেন। তারপরেও আমাদেরকে এই গুজব থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। তো আমাদের যেটা করণীয় হবে, সেটা আমরা করোনার বিষয়ে বাংলাদেশ সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, IEDCR, স্বাস্থ্য অধিদপ্তর এর প্রদত্ত গাইডলাইনের বাইরে কোনো উপদেশ, পরামর্শ বা চিকিৎসা গ্রহণ করব না। কোনো কিছু অথেন্টিক সোর্সের না হলে বিশ্বাস করব না, এবং সেটা কোনো গণমাধ্যমে বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করব না। এটা আমার সাজেশন থাকবে। ধন্যবাদ। এর পরের প্রশ্নটা কি জানো ছিল, যে প্রশ্ন আপনি করছিলেন, নারীরা তো নিজের ঘরে পুরুষ সদস্য, স্বামীদের দ্বারাই সাধারণত নির্যাতিত হন। এই সময় বেশিরভাগ নারী স্বামীদের দ্বারা নির্যাতিত হয়েছেন, আর যৌথ পরিবারে অন্যান্য সদস্যরাও নির্যাতন করেছে। এখন নারীদের সুরক্ষা তো নির্যাতন থেকেও সুরক্ষা থাকতে হবে, আবার স্বাস্থ্য যে বিধিগুলো সেগুলো মেনে স্বাস্থ্য সুরক্ষাও করতে হবে। এখন বেশিরভাগ নারী তার পরিবারে সহিংসতার শিকার হন,
তাদের পরিবারেই তার চিকিৎসার সুযোগ থাকে না। তারপরে দৈহিক নির্যাতন, তারপরে আপনার মানসিক নির্যাতন, এসবও হয়। এই নির্যাতনগুলো এমন পর্যায়ে পৌঁছায় যা মানসিকভাবে নারীকে পর্যদস্ত করে, ফলে অবসন্নতা, উদ্বিগ্নতা, নিরাপত্তাহীনতা এসব থেকে শুরু করে আরো কঠিন মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে সম্পূর্ণ ভারসাম্যহীন হয়ে পড়েন। অধিকাংশ ক্ষেত্রে এসব অসুখের বিজ্ঞানসম্মত চিকিৎসা তারা পান না, অপচিকিৎসার ফলে মৃত্যুবরণ করেন অথবা আত্মহত্যার পথ বেছে নেন। এর থেকে আর দুঃখজনক কিছু হতে পারে না। অনেক পরিবারে অবশ্য দেখা যায় যে নারী সদস্যের প্রতি তারা সচেষ্ট, তারা যত্নবান। নারীর স্বাস্থ্য সুরক্ষা, শিশুদের যত্ন, কন্যা সন্তান ও বৃদ্ধা মা বাবার যত্ন, সুচিকিৎসায় তারা সচেষ্ট। কিন্তু তবে নারীর স্বাস্থ্য সুরক্ষায় অনেক পরিবারই এখনো উদাসীন। সঠিক পরিসংখ্যান ঠিক আমার জানা নেই। তো আমরা নারীর স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকার কর্তৃক নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বহু নির্দেশনা আছে। এটা বহুদিন থেকে চলে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশনা ছাড়াও সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা তো আছেই। আমাদের সরকার নারীর স্বাস্থ্য সুরক্ষায় সবসময় সচেষ্ট। এ বিষয়ে আমাদের স্বাস্থ্যসেবা বিভাগ অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করছেন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ সহ আন্তর্জাতিক সংস্থাসমূহ বিশ্বের সকল দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষায় প্রধান দুইটি দিক হলো প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ। প্রিভেন্টিভ হলো প্রতিরোধ, রোগ প্রতিরোধ, এবং কিউরেটিভ হচ্ছে চিকিৎসা বা ডায়াগনোসিসের ফলে যেসব রোগ ধরা পড়ে সেই রোগের প্রতিকার। দুটোর মধ্যে প্রতিরোধই কিন্তু সহজ এবং কার্যকর। চিকিৎসা সবসময় সফল হয় না, সব রোগের চিকিৎসাও নেই। যেমন করোনার চিকিৎসা এখন আবিষ্কার আমরা করতে পারিনি। রোগ প্রতিরোধ ও চিকিৎসার মাঝে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণও একটি বিশাল কর্মকাণ্ড, যা বর্তমান করোনা, ডেঙ্গু, জিকা, নিপা ভাইরাস ইত্যাদি ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে IEDCR, ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ, তারা বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার একা নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিভিন্ন সময়ে নির্দেশিত গাইডলাইনের অনুসরণে সরকার পদক্ষেপ গ্রহণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে আমরা যদি যাই, সেখানে হু গাইডলাইন্স অন ম্যাটার্নাল, রিপ্রোডাক্টিভ অ্যান্ড উইমেন্স হেলথ এই শিরোনামে www.who.int এইখান থেকে আমরা বিভিন্ন রকম পরামর্শ পেতে পারি, বিভিন্ন রকম গাইডলাইন পেতে পারি। আমি অতটা ভেতরে যাব না, এখানে আমি সংক্ষেপে এই গাইডলাইন থেকে যেগুলো বিশেষ কতগুলো দিক নারী স্বাস্থ্যের দিকে আলোকপাত করা হয়েছে সেগুলো একটু বলতে পারি। সেটা হচ্ছে যে নারী মৃত্যুর যেটা বড় কারণ, আমাদের বেশিরভাগ নারী মৃত্যুবরণ করেন জরায়ু এবং ব্রেস্ট ক্যান্সারে, স্তনের ক্যান্সার এবং জরায়ুর মুখের ক্যান্সার। এই দুইটা প্রতিরোধ এবং তার চিকিৎসার জন্য সরকারিভাবে বিভিন্ন হাসপাতালে জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ বা ব্রেস্টের ব্যাপারে আলাদাভাবে ব্যবস্থা নেওয়া আছে। সেখান থেকে আমরা পরীক্ষা করতে পারি এবং এগুলো ক্যান্সার যদি আর্লি ডায়াগনোসিস করা হয়, যদি প্রথম দিকে ডায়াগনোসিস করা হয়, তাহলে সেগুলো প্রতিরোধ করা যায়। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সঠিক ব্যবহার ব্যাপারেও গাইডলাইন আছে। নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, বয়ঃসন্ধিকালে মেয়েদের, অ্যাডোলেসেন্ট গার্লদের তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের যে বিভিন্ন জ্ঞান প্রদান, বিভিন্ন শিক্ষা প্রদান, সেগুলো। ভিটামিন A এবং ভিটামিন D এই দুটো নারীর খুব বেশি স্বল্পতা দেখা যায়। নারীর শরীরে ভিটামিন A এবং ভিটামিন D প্রয়োজন হয়, যেটা হাড্ডি ক্ষয়ের ব্যাপারে ভিটামিন D একটা ভালো রোল প্লে করে। ভিটামিন D-র অভাবে হাড় ক্ষয় হয়, মেয়েদের হাড়ের ক্ষয়টা বেশি হয়। এবং অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্ট যেরকম সোডিয়াম, পটাশিয়াম, বিভিন্ন ভিটামিন, এগুলো শরীরে দরকার হয়। সেই সবের ব্যাপারেও সরকারি নির্দেশনা আছে, যাতে মেয়েরা ওইসব ভিটামিন এবং মাইক্রো নিউট্রিয়েন্টের ডিফিসিয়েন্সিতে না ভুগে।
সেজন্য সরকারি ব্যবস্থাপনা আছে, নির্দেশনা আছে। ধন্যবাদ আপনাকে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন ফেসবুক এবং SMS এর মাধ্যমে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিওনওগাঁ। আর যারা SMS এর মাধ্যমে প্রশ্ন করতে চান, মতামত জানাতে চান, তাদের জন্য বলছি, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন আরবি স্পেস নেম স্পেস লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন ৭১৭১ এই নম্বরে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমরা শুনব সুস্মিতা সাহার রচনা ও পরিচালনায় একটি রেডিও স্পট। রহিমা, গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দিলে নাকি? চাকরি করি আর না করি তাতে আপনার কি? জানেন না করোনা ভাইরাসের এই সময় সবকিছু বন্ধ। ও, তাহলে কি এখন ঘরে বসে বসে খাবে? এভাবে বলছেন কেন? ঘরে কি আর কোনো কাজ নেই? ছেলে মেয়ে দেখাশোনা করা, পরিবারের ননদ দেবর শ্বশুর শাশুড়ি দেখভাল করা, সংসারে অন্যান্য কাজ করা, এসব কি আপনি চোখে দেখতে পান না? রহিমা, ইদানিং তোমার মুখ খুব বেড়েছে, তাই না? একদিন আমি তোমার থোতা মুখ ভোতা করে দেব বলে দিলাম। পারেন তো আপনি ওই একটা কাজই করতে। নিজে তো আমার কামায়ে বসে বসে খান, আবার আমাকেই বলছেন আমি বসে বসে খাই। আপনার শরীরে কি দয়ামায়া বলতে কিছুই নেই? কি আমি তোর কামাইতে খাই? তুই যা তো আমার বাড়ি থেকে। তোর মতো বউ থাকার থেকে না থাকাই ভালো। প্রয়োজনে আমি আবার বিয়ে করব। তুই কি করতে পারিস কর। আপনি সকল সময় আমার সাথে খারাপ ব্যবহার করেন, আমাকে সহ্যই করতে পারেন না। আমি সারাদিন এত কাজ করি, সংসারে খেটে মরি, তবু আপনার মন পেলাম না। নেকা কান্না বন্ধ কর। আমি যে করোনা ভাইরাসের এই সময় কিছু টাকা চেয়েছিলাম ব্যবসার জন্য, কই দিয়েছিলে তখন? আমার সব মনে আছে। আবার বলে আমি সংসারে খেটে খেটে মরি, তাই না? আপনি তো ব্যবসা করেন না, টাকা হাতে পেলেই নেশা টেশা করে উড়িয়ে দেন, না হলে জুয়া খেলেন। আমি সব জানি। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। চুপ হারামজাদি, চুপ। বের হ আমার বাড়ি থেকে। তোকে আমার দরকার নেই। বের হ, বের হ বাড়ি থেকে। বের হ, বের হ, বের হ বলছি। বের হ, বের হ, বের হ বলছি। বাবা গো, মরে গেলাম গো, বাঁচাও কেউ আমাকে। বের হয়েই যাব, সবাইকে জানাবো নারীরা করোনার এই সময়ে কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে, কিভাবে তারা সংগ্রাম করছে, কিভাবে লড়াই করছে, সব জানাবো সবাইকে, সব কিছু। আরে যা যা যা, জানা সবাইকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম সুস্মিতা সাহার রচনা ও পরিচালনায় একটি রেডিও স্পট। আশা করছি রেডিও স্পটটি আপনাদের ভালো লেগেছে। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC'র কারিগরি সহায়তায় নির্মিত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত ছিলেন ডাক্তার AS রেজাউল মাহমুদ, কনসালটেন্ট সোনোলজিস্ট, সাফেইন ডায়াগনস্টিক সেন্টার নওগাঁ এবং সহ সভাপতি BMA নওগাঁ। স্যার, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং আপনার সঙ্গে সঙ্গে বরেন্দ্র রেডিওর সমস্ত শ্রোতা মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কলাকুশলী যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। করোনা প্রতিরোধ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান করোনাতে নাই ভয়, সচেতন হয়ে করব জয়
অনুষ্ঠানটি শুনতে কান পাতুন আগামী সোমবার বিকেল 5:01 শুধুমাত্র বরেন্দ্র রেডিও 99.2 FM এ। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে থাকুন। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব আগামী হ্যালো ডাক্তার অনুষ্ঠানে। শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠানটি উপস্থাপনা এবং প্রযোজনায় ছিলাম আমি সুস্মিতা সাহা। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, রেডিও বরেন্দ্র থেকে প্রতি সোমবার প্রচারিত হচ্ছে করোনা প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান করোনাতে নাই ভয়, সচেতন হয়ে করব জয়। শুনতে ভুলবেন না। শুভ বিদায়।